সরকারি ক্রয় বিধিমালার দুর্বলতায় এখনও আগের ঠিকাদার সিন্ডিকেটেরই কাজ পাওয়ার সুযোগ বেশি। সেই সঙ্গে প্রতিযোগিতা কম থাকায় প্রকল্পে থাকছে অতিরিক্ত ব্যয়ের ঝুঁকিও। এ অবস্থায় সরকারি কেনাকাটার দরপত্রে 10% মার্জিনের বিধান বাতিলের সিদ্ধান্ত হয়েছে। দেশের স্বার্থে যা দ্রুত কার্যকরের তাগিদ বিশ্লেষকদের। সরকারি উন্নয়ন প্রকল্প ও কেনাকাটায় বছরে খরচ হয় 2.5 লাখ কোটি টাকার বেশি। এজন্য 2011 সালে ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট বা ইজিপি চালু হয়, যেখানে প্রস্তাবিত ব্যয়ের 10% কম বা বেশি দরদাতা নিলামে স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়। সেই সঙ্গে অভিজ্ঞতা না থাকায় কাজ পান না নতুন ঠিকাদাররা। এসব বিধানকে প্রতিযোগিতা বিরোধী মনে করে বিশ্ব ব্যাংক ও পর্যবেক্ষকরা। এমন অবস্থায় অর্থ পরিকল্পনা সহ 4 উপদেষ্টা, বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব, কর্মকর্তাদের সভা হয়েছে। তাদের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত হয় পাবলিক প্রকিউরমেন্ট অ্যাক্ট 2006 এবং প্রকিউরমেন্ট বিধিমালা 2008 সংশোধনের। কোন টেন্ডার পদ্ধতি ভালো খারাপ নির্ভর করবে সেই দেশের দুর্নীতি কতদূর, সেই দুর্নীতি কি শুধু যারা ঠিকাদার তারা নাকি যারা কাজটা দেয় তাদেরও দুই পক্ষেরই দুর্নীতি, এসব অনেক বিষয়ের উপর নির্ভর করে। আমাদের দেশে খুব সোজা একটা জিনিস হলো যে আমি যদি এখন একটা টেন্ডার দিই এবং বলি যে আপনাদের অভিজ্ঞতা কত 15 বছরে বা 10 বছরে কার বেশি, তাহলে বোঝাই যায় কোন সিন্ডিকেটগুলোর অভিজ্ঞতা সবচেয়ে বেশি হবে। সম্প্রতি প্রকাশিত শ্বেতপত্রেও বলা হয় অসাধু ঠিকাদার, রাজনীতিক আমলাদের সিন্ডিকেটে উন্নয়ন ব্যয়ের 40% পর্যন্ত লোপাট হয়েছে। আর বিশ্বব্যাংকের পর্যবেক্ষণ বলছে গত 12 বছর সরকারি নিলামে শীর্ষ 5 ভাগ ঠিকাদারের কাজ বেড়েছে 21%। বিশ্লেষকরা বলছেন প্রতিযোগিতা না থাকায় কমেছে কাজের মান, বেড়েছে অপচয়, দুর্নীতি। পছন্দের লোক যারা, তাদেরকে গোপনে এটা জানিয়ে দেওয়া হয়। সেজন্য আপনি দেখছেন যে নির্দিষ্ট কিছু লোকজনই সবসময় পায়, কারণ বাকিরা অন্ধকারে ঢিল ছড়ে, সুতরাং তারা 10% উপরে বা নিচে চলে যায়। দুর্নীতি এবং এন্টি কম্পিটিটিভ রাষ্ট্রীয় প্যাট্রোনাইজেশন হয়ে গেল। এটাকে অনতি বিলম্বে বাতিল করা দরকার। বিশ্বব্যাংক বলছে পূর্ণ প্রতিযোগিতা ও স্বচ্ছতা নিশ্চিত করা গেলে সরকারি কেনাকাটায় 40% পর্যন্ত অর্থ সাশ্রয় সম্ভব। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ $20 বিলিয়ন ছাড়িয়েছে। দেউলিয়া হওয়ার পথে থাকা ব্যাংকগুলোও ঘুরে দাঁড়াতে শুরু করেছে। শনিবার টাঙ্গাইলের ঘাটাইলে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। গভর্নর আরও বলেন, গত 5 মাসে দেশে রেমিটেন্স প্রবাহ 2 অঙ্কের প্রবৃদ্ধি হয়েছে। প্রথম দিকে 10টি ব্যাংক দেউলিয়া হওয়ার আশঙ্কা ছিল, তবে সেগুলো এখন ঘুরে দাঁড়াচ্ছে বলে জানান আহসান এইচ মনসুর। তার মতে এখন আর এসব ব্যাংক পড়ে যাবে না। তিনি বলেন, সব মিলিয়ে ইসলামী ব্যাংক এখনও শীর্ষেই অবস্থান করছে এবং আন্তর্জাতিক মানে পৌঁছানোর পথে রয়েছে। একেবারে যেটা IMF এর ডেফিনেশন অনুযায়ী সবচেয়ে কম লেভেলটাকে ধরা হয়, সেটা লেভেলটা এখন 20 থেকে 21-এর মধ্যে আছে। অনেকগুলো ব্যাংকই দেউলিয়ার পথের দিকেই যাচ্ছিল, এখন আবার তাদের মধ্যে অনেকগুলো ঘুরে দাঁড়াচ্ছে। যেমন ইসলামী ব্যাংক ঘুরে দাঁড়িয়ে গেছে অলরেডি। তো এটা তো কি বলবো, একটা ডায়নামিক সিচুয়েশন। দেশের ব্যাংক খাতে দুর্দশার জন্য পরিচালক কর্মকর্তাদের পাশাপাশি বাংলাদেশ ব্যাংকও সমানভাবে দায়ী বলে মন্তব্য করেছেন FBCCI-এর সাবেক সভাপতি আব্দুল আওয়াল মিন্টু। দুপুরে চট্টগ্রামের আগ্রাবাদে ন্যাশনাল ব্যাংকের রিজিওনাল বিজনেস কনফারেন্সে তিনি এসব মন্তব্য করেন। অভিযোগ করেন, অতীতে বাংলাদেশ ব্যাংক যথাযথ দায়িত্ব পালন করেনি, যার ফলে এখন ব্যাংকগুলোর বেহাল অবস্থা। তারল্য সংকটে হিমশিম খাচ্ছে অনেক ব্যাংক। এ সময় এলসি খোলার হার বাড়ানোর পাশাপাশি ব্যাংকের আয় বাড়ানোর নানা পরামর্শ দেন তিনি। অনুষ্ঠানে অংশ নেন ন্যাশনাল ব্যাংক পরিচালনা পর্ষদের সদস্যসহ চট্টগ্রামের বিভিন্ন শাখার ঊর্ধ্বতন কর্মকর্তারা। আজকে ব্যাংকের যে দুর্দশা, শুধু ন্যাশনাল ব্যাংক না, আরো ব্যাংকের কথা বলতেছি, এই দুর্দশার জন্য যত না আমাদের ডাইরেক্টররা দায়ী, যত না ম্যানেজাররা দায়ী, সবাই কিন্তু দায়ী। কেউ কিন্তু যে দায়ী না তা না, বাংলাদেশ ব্যাংক অতটুকুই দায়ী। সারা দেশে দ্বিতীয় দিনের মতো চলছে নৌযান শ্রমিকদের কর্মবিরতি। এতে নৌবন্দরগুলোতে স্বাভাবিক কার্যক্রম বন্ধ হয়ে গেছে, আটকা পড়েছে লাখ টন পণ্য। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে ব্যবসা বাণিজ্য।
নৌযান শ্রমিক ফেডারেশনের ডাকে সারা দেশে চলছে নৌযান শ্রমিকদের কর্মবিরতি। শনিবার দ্বিতীয় দিনে কর্মসূচির প্রভাব আরও স্পষ্ট হয়ে ওঠে বিভিন্ন নৌবন্দরে। চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর ও 17টি ঘাটে আটকা পড়েছে 4.5 লাখ টন পণ্য। শ্রমিকরা জানিয়েছেন, চাঁদপুরে নাবিকসহ 7 ক্রু হত্যার সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে। আমাদের মূল দাবি হলো হত্যাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। আমরা চাই এখনই সমাধা হয়ে যাক। আমাদের দাবিগুলো যদি রাষ্ট্র এখন মানে, আমরা এখন থেকে আমাদের শ্রমিকেরা কর্মতে চলে যাবে। আমরাও চাই না যে ওরা বকে বসে থাকুক, কিন্তু ওরা শ্রমিক, আমরাও শ্রমিক। ওরা এখন আমাদেরকে বলতেছে আপনারা যে শ্রমিক, আমরাও শ্রমিক। আমার বাইরে যখন হত্যা হয়েছে, ওদের বিচার না হওয়া পর্যন্ত আমরা কষ্ট হলো আমরা ধৈর্য ধরবো, কোনো সমস্যা নেই। খুলনা, মংলা ও নওপাড়া নৌবন্দরে কর্মবিরতির কারণে আটকা পড়েছে শতাধিক জাহাজ। এসব জাহাজে সার, কয়লা, তেল, পাথর সহ নানা পণ্য রয়েছে। যতক্ষণ পর্যন্ত এর সুষ্ঠু সমাধান বিচার না হবে ততক্ষণ কর্মবিরতি চলবে। আমাদের এটা দাবি দেওয়া বা শ্রমিকদের ক্ষতিপূরণ না দেয় সে পর্যন্ত আমাদের কর্মবিরতি চলবে। চাঁদপুরে নৌযান শ্রমিকদের কর্মবিরতির কারণে 2 দিন ধরে পাবনা ও ফরিদপুর অঞ্চল থেকে চাল, ডাল, পেঁয়াজ, আলু, চিনি সহ বিভিন্ন পণ্য আনা যায়নি। এতে জেলায় এসব পণ্যের দাম বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে। এছাড়া জেলার 15টি ছোট বড় ঘাটে আটকা পড়েছে প্রায় 550 জাহাজ। তেল, আলু, পেঁয়াজ এবং কাঁচামাল, কাঁচা তরকারি এগুলিও আসে, এই 2 দিন ধরে আসে না। এই কারণে দাম বাড়তে পারে। কোনো আমদানি রপ্তানি হচ্ছে না, কোনো আমদানি হইতেছে না, যার কারণে সর্বকিছুর দাম বৃদ্ধি পাইতেছে। লক্ষ্মীপুরে মজু চৌধুরীর হাট, চর আবদুল্লাহ, চর গজারিয়ায় পণ্যবাহী শতাধিক লাইটারের জাহাজ আটকা পড়েছে শ্রমিকদের ধর্মঘটে। সাদেকুর রহমান সিদ্দিকী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এদিকে ভরা মৌসুমে পেঁয়াজ আমদানি না করার দাবিতে মানববন্ধন হয়েছে মেহেরপুরে। সকাল 10টার দিকে গাংনী উপজেলার রাজাপুর এলাকায় কর্মসূচি পালন করেন কৃষকরা। এ সময় তারা বলেন, চলতি মৌসুমে দ্বিগুণ দামে বীজ কিনে পেঁয়াজ চাষ করেছে কৃষকরা। 1 বিঘা পেঁয়াজ চাষে 80 থেকে 90 হাজার টাকা খরচ হয়েছে তাদের। এখন ভরা মৌসুমে আমদানি করা হলে লোকসানে পড়বেন তারা। এই মুহূর্তে পেঁয়াজ আমদানি না করার দাবি তাদের। লোকসানের অজুহাতে বন্ধ করে দেয়া দিনাজপুরের সেতাবগঞ্জ চিনিকলে আখ মারাই শুরু হয়েছে। চিনিকলটি চালুর জন্য জনবল নিয়োগ দিয়েছে কর্তৃপক্ষ। এদিকে ঘুরে দাঁড়িয়েছে জয়পুরহাট চিনিকলও। গত বছরের চেয়ে লোকসান কমেছে 16 কোটি টাকা। চলতি মৌসুমে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার আশা করছে কর্তৃপক্ষ। 2020 সালে বন্ধ হয়ে যায় উত্তরবঙ্গের দ্বিতীয় বৃহত্তম দিনাজপুরের সেতাবগঞ্জ চিনিকল। বেকার হয়ে পড়েন হাজার হাজার শ্রমিক কর্মচারী। বন্ধ হয়ে যায় জেলার সবচেয়ে বড় কর্মসংস্থানের পথ। সরকার পরিবর্তনের পরেই বন্ধ চিনিকলগুলো চালুর উদ্যোগ নেওয়া হয়। গত 15 ডিসেম্বর সেতাবগঞ্জ চিনিকলে আখমারাই শুরু হয়। চিনিকলটি লাভজনকভাবে পরিচালনার আশা করছে কর্তৃপক্ষ। ধাপে ধাপে আমরা উৎপাদনের দিকে যাব। প্রাথমিক এই 24-25 রোপণ মৌসুমে আখ রোপণের কার্যক্রম আমরা শুরু করেছি। যেহেতু এটা একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া এবং কারখানা 4 বছর যাবৎ বন্ধ থাকার কারণে তাৎক্ষণিকভাবে সেটা আমরা উৎপাদনে যেতে পারবো না। চলতি বছর 20 ডিসেম্বর থেকে জয়পুরহাটে আখমারাই শুরু হয়েছে। গত 1 বছরের লোকসান ছিল প্রায় 70 কোটি টাকা। এবার লোকসানের পরিমাণ কমেছে 16 কোটি টাকা। আখের মূল্যটা ভালো পাচ্ছি, যা বিধায় আমরা আবার আখ শুরু করেছি। ইনশাআল্লাহ আমি প্রতি বছরই না কম বেশি, এবছর আমি 2 একর লাগাবো। গত বছর দাম পাচ্ছি এবং টাকা পয়সা নেন ক্লিয়ার, এজন্য 1 একর কুশার এই বছর আবার লাগাইছি। রংপুরে বন্ধ হয়ে যাওয়া শ্যামপুর এবং গাইবান্ধার মহিমাগঞ্জ চিনিকলের আখ নিয়ে চলবে দেশের বৃহত্তম জয়পুরহাট চিনিকল। অন্যান্য যে কোনো ফসলের তুলনায় আখ আবাদ করে বেশি লাভবান হবে এবং এই উত্তর ভারশীল প্রতিষ্ঠানটি বর্তমানে যে 1 মাস 1.5 মাস চলতেছে, এটা ইনশাআল্লাহ আগামীতে 3 মাস 3.5 মাস চলতে পারবে। চলতি মৌসুমে জয়পুরহাট চিনিকলে উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 3000 মেট্রিক টনের বেশি। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সুনামগঞ্জের ছাতকে নৌপথে টোল আদায়ের নামে চলছে চাঁদাবাজি। প্রতিদিনই 2টি জায়গায় BIWT এর নামে 20 থেকে 30 লাখ টাকা হাতিয়ে নিচ্ছে সংঘবদ্ধ চক্র। ভুক্তভোগীদের অভিযোগ, উচ্চ আদালতের নির্দেশনা না মেনে একটি মহলকে অবৈধ সুবিধা দেওয়ার অভিযোগ রয়েছে BIWT এর বিরুদ্ধে। চাঁদা না দিলে মারধরেরও শিকার হতে হচ্ছে নৌযান শ্রমিকদের। নৌযান থামিয়ে এভাবে সুনামগঞ্জের ছাতকে চাঁদা আদায় করছে সংঘবদ্ধ একটি চক্র।
নির্দিষ্ট ঘাটে পণ্য ওঠানামায় টোল আদায়ের কথা থাকলেও অবৈধভাবে চলন্ত অবস্থায় চাঁদা নিচ্ছে চক্রটি। আর এর পেছনে বিআইডব্লিউটি এর কিছু অসাধু কর্মকর্তার যোগসাজশ রয়েছে বলে দাবি স্থানীয়দের। এরা তো চাঁদা বেশি করে নিতে আছে আর কি, আমরা কিছু করতে পারি না। আমরা কিছু বলতে গেলে আমাদের গায়ে হাত তুলে মারধর করে। 15 দিন করে 2 মাস করে এই টেন্ডার দেয় এবং কোনো ছাড়া রিসিট ছাড়া। ছোট বড় সব নৌযান থেকে প্রতিদিন 8 থেকে 9 হাজার টাকা তোলা হয়। টাকা না দিলে শ্রমিকদের মারধরের পাশাপাশি লুটপাটও চালানো হয়। অভিযোগ রয়েছে দরপত্র আহ্বান করেও পছন্দের ব্যক্তিকে ইজারার দায়িত্ব দিয়ে আসছে বিআইডব্লিউটিএ। এরা টুকেন মুকেন কোনো কিছু নাই, এরা বলে ওই যে চান্দা দিতে হইব, চান্দাই বলে। আমরা বলে যে এগুলা বিআইডব্লিউ ট্যাক্স দিতে হবে, বিআইডব্লিউ ট্যাক্স দিতে হবে 9,000 টাকা। এই বিষয়ে কথা বলতে রাজি হননি বিআইডব্লিউটি এর কেউ। তবে টাকা আদায়ের বিষয়টি জানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। আপনি স্পট কোটেশন কিভাবে দেন? 2 বার? কোন জায়গায়? 2 বার না, আমরা তো 4 বার দিচ্ছি। কেন এটা তো কিভাবে দিচ্ছেন? না, এটা আমার হেড অফিসের থেকে এটা বলতে হবে। এটা যদি তুমি আমারে বলো যে এটা কিভাবে দেন, আমি বলতে পারবো না, কেন তারা এটা হেড অফিসের থেকে ছাড়া তো আমি দিতে পারবো না। গেল 21 অক্টোবর এক ব্যবসায়ীর দায়ের করা রিটের পর ইজারা বন্ধের নির্দেশ দেন হাইকোর্ট। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বড়দিন সহ বছর শেষের ছুটিতে পর্যটকদের ঢল নেমেছে মৌলভীবাজারের বিভিন্ন পর্যটন কেন্দ্রে। লাউয়াছড়া জাতীয় উদ্যান, মাধবকুণ্ড জলপ্রপাত সহ প্রাকৃতিক সৌন্দর্যে পূর্ণ অর্ধশতাধিক স্থানে ভিড় করছেন পর্যটকরা। খালি নেই হোটেল ও রিসোর্টগুলো, পর্যটকদের নিরাপত্তা দিতে ব্যস্ত টুরিস্ট পুলিশও। হাওর বাওর ঝর্ণা চা বাগানে ঘেরা মৌলভীবাজার। প্রকৃতির অপার সৌন্দর্য উপভোগে শীত মৌসুমে দেশ বিদেশের হাজারো পর্যটক ভিড় করেন সেখানে। শুভ বড়দিন সহ বছর শেষের কয়েকদিনের ছুটিতে পর্যটকদের পদচারণায় মুখর পর্যটন কেন্দ্রগুলো। নগর জীবনের ব্যস্ততা ভুলে প্রকৃতির ছোঁয়া পেতে মাধবকুণ্ড ঝর্ণা, লাউয়াছড়া জাতীয় উদ্যান, হাকালুকি হাওর, চা বাগান সহ অর্ধশতাধিক দর্শনীয় স্থানে পর্যটকদের ঢল। এই প্রকৃতিটা অ্যাকচুয়ালি আমাদের শহরে তো অত উপভোগ করা যায় না, এখানে উপভোগ করা আছে। এই জিনিসটা অ্যাকচুয়ালি অনেক এনজয়মেন্ট হচ্ছে। 3-4 দিনের ছুটি পাওয়া গেছে, এই কারণে একটু ফ্যামিলি নিয়ে বেড়াতে আসছি। আমরা এখন মাধবপুর লেক হয়ে তারপরে লাউয়াছড়া জাতীয় উদ্যানে এসেছি। তারপর আমাদের আবার প্ল্যান আছে যে আমরা টি এস্টেট গুলো একটু ঘুরে দেখব। গণপরিবহন ও নিজস্ব যানবাহনে দর্শনার্থীরা ঘুরে বেড়াচ্ছেন বিভিন্ন বিনোদন কেন্দ্রে। খালি নেই কোনো হোটেল ও রিসোর্ট। ক্রিসমাসের যে ছুটি, এই ছুটি হিসাবে আলহামদুলিল্লাহ এনাফ আমরা পাচ্ছি, টুরিস্ট পাচ্ছি। আমাদের দেশীয় টুরিস্ট আছে, কিছু বাইরেরও আছে। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে প্রতিটি বিনোদন কেন্দ্রে টুরিস্ট পুলিশের পাশাপাশি মোতায়েন রয়েছে সাদা পোশাকের পুলিশ। আমরা যখনই কোনো নিউজ পাই, সেটা 999 হোক, কোনো পর্যটকের মাধ্যমে হোক, আমাদের টিম সর্বদা তৎপরতা আছে এবং আমরা সঙ্গে সঙ্গে আমরা উদ্ধার কাজ বা যে কোনো আইন শৃঙ্খলা বিঘ্নকারী পরিস্থিতি হলে আমরা এটা সামর্থ্য চেষ্টা করি। বছর শেষের ছুটিতে প্রায় 50,000 পর্যটকের সমাগম ঘটেছে বলে ধারণা পর্যটন সংশ্লিষ্টদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক কমেছে 37.12%। একই সাথে সপ্তাহ ব্যবধানে লেনদেন কমেছে 318 কোটি টাকা। তবে এ সময় বাজার মূলধন বেড়েছে 955 কোটি 44 লাখ টাকা। অন্যদিকে চট্টগ্রাম শেয়ার বাজারে সার্বিক সূচক কমলেও বেড়েছে লেনদেন। বিদায়ী সপ্তাহে 4 কার্যদিবসের মধ্যে 3 দিনই সূচক কমেছে ঢাকার শেয়ার বাজারে। এতে চলতি সপ্তাহে ডিএসইএক্স সূচক কমেছে 37.12%। সপ্তাহ শেষে অবস্থান করছে 5184 পয়েন্টে। সূচকের সঙ্গে ডিএসইতে কমেছে লেনদেনও। এ সময় 1174 কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে লেনদেন ছিল 1492 কোটি টাকা। সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে 318 কোটি 14 লাখ টাকা। তবে বিদায়ী সপ্তাহে বাজার মূলধন বেড়েছে 955 কোটি টাকা বা 0.14%। প্রথম কার্যদিবসে লেনদেন শুরুর আগে ডিএসইর বাজার মূলধন ছিল 6,59,205 কোটি টাকা। শেষ কার্যদিবসে বাজার মূলধন দাঁড়িয়েছে 6,60,160 কোটি টাকা। বিদায়ী সপ্তাহে হাত বদলে অংশ নেওয়া 396টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে 101টির, কমেছে 250টির এবং অপরিবর্তিত রয়েছে 45টির প্রতিষ্ঠানের শেয়ার দর।
সপ্তাহ জুড়ে সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকায় প্রথম অবস্থানে আছে ওরিয়ন ইনফিউশন, দ্বিতীয় রবি এবং তৃতীয় অবস্থানে আছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন। শতাংশের দিক থেকে দর বৃদ্ধির তালিকায় প্রথম অবস্থানে আছে শার্প ইন্ডাস্ট্রিজ, দ্বিতীয় রেনউইক এবং তৃতীয় অবস্থানে আছে গোল্ডেন হারভেস্ট। অন্যদিকে বিদায়ী সপ্তাহে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক 87 পয়েন্ট কমে অবস্থান করছে 14,435 পয়েন্টে। সপ্তাহ জুড়ে লেনদেন হয় 388 কোটি 17 লাখ টাকা। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল আজকের অর্থনীতি সারাদিনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন সব খবর জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।